বিজ্ঞান ক্রমেই গতি বাড়িয়ে চলেছে। এর প্রমাণ আপনি এখান থেকে বুঝতে পারবেন যে সমুদ্র একসময় চ্যালেঞ্জ মনে হতো, এখন সেটাই হয়ে উঠেছে একটা অপরচুনিটি। যে প্রজেক্টগুলো একসময় শুধু সায়েন্স ফিকশন মুভি পর্যন্ত সীমাবদ্ধ ছিল, আজ সেগুলো বাস্তব হয়ে গেছে। আর এই অবিশ্বাস্য কাজগুলোকে বাস্তবে রূপ দেওয়ার কৃতিত্ব যায় একটাই দেশের কাছে। হ্যাঁ, ঠিক ধরেছেন, সেই দেশ চীন। আজ পৃথিবীতে এমন মানুষ পাওয়া মুশকিল যে চীনা জিনিস ব্যবহার করে না। আর এখন সে চীন এমন এক কীর্তি গড়ে ফেলেছে সমুদ্রের নিচে, যা এখনো বিশ্বের অন্য দেশগুলো শুধু কাগজে কলমে ডিজাইন করে যাচ্ছে। বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে তাহলে চলুন জেনে নেই চীনের সেই সব আন্ডার ওয়াটার প্রজেক্ট সম্পর্কে, যেগুলো ইঞ্জিনিয়ারিং এর সংজ্ঞাকেই বদলে দিচ্ছে চিরতরে। প্রথমে কথা বলি হংকং ঝুহাই মাকাও ব্রিজ নিয়ে। এই ব্রিজটিকে ইঞ্জিনিয়ারিং এর এক আজব চমক বলা ভুল হবে না, কারণ এটা কোনো সাধারণ সেতু নয়। 55 কিলোমিটার লম্বা কংক্রিটের এক বিশাল ড্রাগন ব্রিজ, যা সমুদ্রের উপর তৈরি করা হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, শুধু সমুদ্রের উপর তৈরি বলেই এটা বিশেষ নয়, এর আসল রহস্য লুকিয়ে আছে সমুদ্রের নিচে। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই ব্রিজের একটা অংশ আসলে টানেল বা সুড়ঙ্গ। আসলে এই ব্রিজটা একটা কম্বিনেশন ব্রিজ সিস্টেম, যার মধ্যে আছে ব্রিজ, সুড়ঙ্গ আর কৃত্রিম দ্বীপ বা আর্টিফিশিয়াল আইল্যান্ড। যদি আন্ডারসি টানেল অংশটার কথা বলা হয়, তবে এতে আছে প্রায় 6.7 কিলোমিটার লম্বা এক সুড়ঙ্গ, যা দুইটি আর্টিফিশিয়াল আইল্যান্ডকে একসঙ্গে যুক্ত করেছে। এই টানেলটা বানানো হয়েছে যাতে জাহাজগুলো ওপর দিয়ে চলাচল করতে পারে, অর্থাৎ জলযান চলাচলের কোনো বাধা না হয়। এই টানেল নির্মাণের জন্য চীন দখল করে নিয়েছে ইমাজড টিউব টানেলিং টেকনোলজিতে পূর্ণ দক্ষতা। এই টেকনোলজিতে পানির নিচে একের পর এক বিশাল লোগো বক্স বা ব্লক জোড়া লাগিয়ে সুড়ঙ্গ তৈরি করা হয়। আসলে এই টানেলটি বানানো হয়েছে মোট 33টি বিশাল হোলো ব্লক জোড়া দিয়ে, আর প্রতিটি কংক্রিট ব্লকের ওজন প্রায় 80,000 টন। এটা এক একটা এয়ারক্রাফট ক্যারিয়ারের সমান ভারী। এই বিশাল ব্লকগুলো প্রথমে জমিতে তৈরি করা হয়, তারপর সেগুলোকে নামানো হয় প্রায় 40 মিটার গভীর সমুদ্রের নিচে, আর একেবারে নিখুঁত নির্ভুলতায় একটার পর একটা জুড়ে দেওয়া হয়। পুরো প্রজেক্টটাই যেমন বিস্ময়কর, তেমনি এর সবচেয়ে অবাক করে দেওয়ার মতো অংশ এর শেষ জয়েন্টটা ছিল সবচেয়ে জটিল অংশ। আসলে যখন টানেলের শেষ অংশটা 40 মিটার নিচে বাকি টানেলের সঙ্গে জোড়া দেওয়া হচ্ছিল, তখন সেটা ছিল হাই প্রেসিশন আর হাই রিস্কির কাজ, কারণ জিপিএস কিন্তু পানির নিচে কাজ করে না। তাই সেই সময় ব্যবহার করা হয়েছিল সোনার, লেজার আর স্যাটেলাইট গ্যাজেটসের একটা জটিল নেটওয়ার্ক, যাতে 80,000 টন ওজনের সে বিশাল ব্লকটাকে একদম নিখুঁত জায়গায় ফিট করানো যায়। কেন এত সতর্কতার দরকার ছিল? কারণ যদি 1 মিলিমিটারে সামান্য ভুল হতো, তাহলে পুরো প্রজেক্টটাই ধ্বংস হয়ে যেত, আর বিলিয়ন ডলারের বিনিয়োগ সোজা পানির নিচে মিলিয়ে যেত। এটা শুধু কনক্রিট আর স্টিলের কাঠামো নয়, এটা হলো টেকনোলজি, পলিটিক্স আর কারেজের এক ভয়ঙ্কর কম্বিনেশন। আর সত্যি বলতে গেলে এই ব্রিজটা এক দেশ দুই ব্যবস্থা নীতিকে বাস্তবে যুক্ত করে ফেলেছে, কারণ হংকং, মাকাও আর ঝুহাই এই 3 জায়গার অ্যাডমিনিস্ট্রেশন, ল আর সিস্টেমস একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। তবুও এই ব্রিজ তাদের একসাথে যুক্ত করেছে। আর শুধু তাই নয়, আগে যেখানে হংকং থেকে ঝুহাই যেতে 4 ঘন্টা সময় লাগতো, এখন সেই পথ পাড়ি দেওয়া যায় মাত্র 30 মিনিটে। সত্যি বলতে এটা নিজেই এক বিশাল ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ। এর ডিজাইনটাই এমন যা ভয়ঙ্কর তুফান আর ভূমিকম্প পর্যন্ত সহ্য করতে পারে। এই প্রজেক্টে ব্যবহার করা হয়েছে প্রায় 6 লাখ টন স্টিল, যা দিয়ে 100টা আইফেল টাওয়ার তৈরি করা সম্ভব। শুধু তাই নয়, সমুদ্রের ভেতর গেঁথে দেওয়া হয়েছে 400-এরও বেশি বিশাল ব্রিজ পিলার। এবার আসি তাইওয়ান স্টেট টানেলের কথায়। এই টানেলকে বলা হয় চীনের সবচেয়ে বড়, সবচেয়ে গোপন আর আলটিমেট অ্যাম্বিশন। আমরা একে অ্যাম্বিশন বলছি কারণ এটি এখনো পুরোপুরি তৈরি হয়নি। এটা হতে যাচ্ছে প্রায় 135 কিলোমিটার লম্বা এক মহাসুড়ঙ্গ, যা সরাসরি চীনকে তাইওয়ানের সঙ্গে যুক্ত করবে। কিন্তু সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো, এটি এমন এক জায়গায় বানানো হচ্ছে যেখানে প্রায় ঘন ঘন ভূমিকম্প হয় এবং সমুদ্র ভীষণ গভীর। টেকনিক্যালি এই প্রজেক্টটা একেবারে ইম্পসিবল বলে মনে হয়, কিন্তু চীন একে সম্পূর্ণ করে দেখাতে চায়, কারণ এর মূল লক্ষ্য কেবল ইঞ্জিনিয়ারিং নয়, বরং নিজের পলিটিক্যাল ডমিনেন্স বা রাজনৈতিক শক্তি দেখানো। যেমনটা আপনারা জানেন যে চীন আর তাইওয়ানের সম্পর্ক বরাবরই খুব টানাপোড়েনের। এক কথায় এই প্রজেক্টের মাধ্যমে চীন, তাইওয়ান আর আমেরিকা দুজনকেই এক স্পষ্ট বার্তা দিতে চাই, তুমি দৌড়াতে পারো কিন্তু লুকোতে পারো না। এ কারণেই চীন এই প্রজেক্টের খবর কাউকে টের পর্যন্ত পেতে দেয়নি। এই প্রজেক্টটা একদম গোপনে প্ল্যান করা হচ্ছে। এই ব্রিজ আর টানেল শুধু ট্রান্সপোর্ট কানেক্টিভিটি নয়, বরং চীনের পাওয়ার শো করার এক টুলও বটে। যদি এই টানেল তৈরি করার দিকটা দেখা যায়, তবে যে মেশিনের দরকার, তেমন মেশিন পুরো পৃথিবীতে হাতে গোনা কয়েকটাই আছে, কিন্তু চীন সেই মেশিন তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছে। আসলে এই কাজের জন্য লাগবে এক বিশাল টানেল বোরিং মেশিন বা টিবিএম, যা সমুদ্রের নিচের পাথর কেটে এগিয়ে
যাবে ধীরে ধীরে, কিন্তু সবচেয়ে বিপজ্জনক দিক হলো এর মিলিটারি ইউজ। কারণ চীন এই টানেলটা শুধু ট্রাভেল বা যাতায়াতের জন্যই বানাবে না, বরং এটা হয়ে উঠতে পারে এক বিশাল আন্ডার ওয়াটার মিলিটারি হাইওয়ে, যার মাধ্যমে চীন তার ট্যাঙ্ক, মিসাইল লঞ্চার আর ট্রুপস সবকিছুই কয়েক ঘন্টার মধ্যেই তাইওয়ানে পাঠাতে পারবে। যদি এটা সত্যি হয়ে যায় তাহলে এটা শুধু বিশ্বের সবচেয়ে বড় সুড়ঙ্গই হবে না, বরং হয়ে উঠবে সবচেয়ে ভয়ঙ্কর মিলিটারি উইপন। এবার একটু সামনে যাই আর কথা বলি চীনের ডিপ সি ওয়ারিয়র্স নিয়ে, যাদের নাম জিয়াওলং আর ফেন্ডু স্ট্রেট। যদিও চীন প্রায় প্রতিটা ক্ষেত্রে এগিয়ে আছে, তবুও এই প্রজেক্টগুলো বিশেষ কারণেই আলাদা। কারণ এগুলো যেমন সাহসী তেমন ভয়ঙ্কর, কারণ এগুলো তৈরি করা হচ্ছে এমন এক জায়গার জন্য যেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই প্রজেক্টগুলো সমুদ্রের প্রায় 11 কিলোমিটার গভীরের জন্য তৈরি করা হচ্ছে। এই প্রজেক্ট এক নয়, দুইটি। প্রথমটি হলো জিয়াওলং মানে সামুদ্রিক ড্রাগন। এটা সমুদ্রের প্রায় 7,000 মিটার গভীর পর্যন্ত যেতে পারে। জিয়াওলং হলো চীনের প্রথম ডিপসি সাবমার্সিবল। এটিকে ডিজাইন করেছে চায়না শিপ সায়েন্টিফিক রিসার্চ সেন্টার। যেমনটা আগে বললাম, এটা প্রায় 7,000 মিটার গভীর পর্যন্ত সমুদ্রের তলে যেতে পারে। এর উদ্দেশ্য হলো সমুদ্রের নিচের ভূমি বা সি বেড অনুসন্ধান করা, জীববৈজ্ঞানিক গবেষণা করা আর সমুদ্রের তলায় থাকা মিনারেল রিসোর্স বা খনিজ সম্পদের মানচিত্র তৈরি করা। এরপর আসে ফেন্ডু স্ট্রেট। এটা আসলে এক আপগ্রেডেড সাবমার্সিবল, যেটা 2020 সালে লঞ্চ করা হয়েছিল। এটা মারিয়ানা ট্রেঞ্জে নেমে 10,909 মিটার গভীরতা ছুঁয়ে এক নতুন রেকর্ড তৈরি করে। এটা ছিল এখন পর্যন্ত মানুষের অংশগ্রহণে হওয়া সবচেয়ে গভীর হিউম্যান মিশন। কিন্তু প্রশ্ন হচ্ছে, চীন এত নিচে যাচ্ছেই বা কেন? এর আসল কারণ হলো সেখানে থাকা ধনভাণ্ডার খুঁজে বের করা। হ্যাঁ, ঠিক তাই, খাজানা। কারণ সেখানে আছে পলিমেটানিক নোডিউলস আর হাইড্রোথার্মাল ভেন্টস। এখান থেকে পাওয়া যেতে পারে কোবাল্ট, নিকেল আর রেয়ার আর্থ এলিমেন্টস। তবে সেখানে পৌঁছানো কোনো সহজ ব্যাপার নয়, কারণ ওই জায়গায় চাপ এতটাই বেশি থাকে যেন একটা ছোট গাড়ির ওপর হাজার হাজার হাতি দাঁড়িয়ে আছে। এই হাই ডেফিনেশন ক্যামেরা আর দারুণ ম্যাপিং সিস্টেম সমুদ্রের নিচে এমন এক মানচিত্র তৈরি করেছে যা চীনকে জানাতে পারবে সমুদ্রের তলদেশে আসলে কি আছে। কিছু এক্সপার্টস মনে করেন এই সিস্টেম ব্যবহার করে চীন হয়তো সাবসি অপটিক কেবলস এর উপর নজরদারি বা গুপ্তচর বৃত্তিও করতে পারে, কারণ পৃথিবীর পুরো ইন্টারনেট ডেটা আসলে এই কেবলগুলোর মাধ্যমেই যায়। ভাবুন তো একবার, যদি এই ডেটা চীনের হাতে চলে যায় তাহলে সেটা কতটা ভয়ঙ্কর হুমকি হতে পারে। এখন চলুন কথা বলি এক অবিশ্বাস্য প্রজেক্ট নিয়ে, হেডাল ক্লাস ডিপ সি রিসার্চ স্টেশন, যেটাকে অনেকে বলছেন সমুদ্রের নিচের স্পেস স্টেশন। চীন এখন সুপার পাওয়ার হওয়ার দৌড়ে ক্রমাগত আমেরিকার সঙ্গে প্রতিযোগিতা করছে, আর এই প্রতিযোগিতায় তার সবচেয়ে গোপন অস্ত্র হলো এই হেডাল ক্লাস ডিপ সি স্টেশন। আপনি নিশ্চয়ই স্পেস স্টেশন সম্পর্কে শুনেছেন, যেগুলো মহাকাশে তৈরি হয়, কিন্তু কখনো ভেবেছেন এমন কোন স্টেশন আছে যেটা বানানো হচ্ছে সমুদ্রের 6,000 মিটার নিচে? চীন এখন বানাচ্ছে এমনই এক প্রজেক্ট যার নাম হেডাল ক্লাস ডিপ সি স্পেস স্টেশন। এটা কোনো সাধারণ রিসার্চ স্টেশন নয়, বরং এক স্থায়ী আন্ডার ওয়াটার বেজ, যেখানে বিজ্ঞানী, মিলিটারি অপারেটর আর ইঞ্জিনিয়ার্স মাসের পর মাস বসবাস করতে পারবেন, ঠিক যেমন মহাকাশচারীরা থাকেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। এই প্রজেক্টের লক্ষ্য শুধু গবেষণা নয়, বরং সাবমেরিন কমিউনিকেশন, জিওস্ট্যাটিক সার্ভেলেন্স আর মিলিটারি পজিশনিং উচ্চমাত্রায় ক্লাসিফাইড লেভেলে পরিচালনা করা। প্রজেক্টর গভীরে গেলে দেখা যায় এটা তৈরি হচ্ছে সমুদ্রের সেই অংশে যেটাকে বলা হয় হেডাল জোন, অর্থাৎ সমুদ্রের সেই এলাকা যেখানে গভীরতা প্রায় 6,000 মিটার। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো এই স্টেশনে এমন এক টেকনোলজি ব্যবহার করা হচ্ছে যার মাধ্যমে পানির মধ্যে থেকেই অক্সিজেন জেনারেট করা যাবে, সমুদ্রের শক্তি স্টোর করা যাবে, আর মানুষ সারা বছর সেখানে বসবাস করতে পারবে। আর জানেন এর সবচেয়ে বড় উদ্দেশ্য কি? সিক্রেসি, গোপনীয়তা। আসলে এমন এক জায়গা যেখানে চীন পৃথিবীর নজর থেকে কমপক্ষে প্রায় 2 মাস পর্যন্ত নিজের কার্যকলাপ গোপন রাখতে পারবে। এই প্রজেক্ট চীনের জন্য হয়ে উঠতে পারে একটা স্ট্র্যাটেজিক মাস্টার স্ট্রোক, বিশেষ করে আমেরিকার মতো দেশের বিরুদ্ধে। এই পুরো নেটওয়ার্কের একটাই কাজ, শত্রু দেশের সাবমেরিন আর তাদের সমুদ্রের গতিবিধি ট্র্যাক করা। চীন এমন একটা সিস্টেম তৈরি করেছে যা দিয়ে কোনো সাবমেরিন এই নেটওয়ার্কের কাছে এলেই সঙ্গে সঙ্গে তার টাইম ডাটা সরাসরি বেইজিং এর কমান্ড সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়। এই সিস্টেমটা একদম বুদ্ধিমান শিকারীর মতো কাজ করে এবং আর্টিফিশিয়াল মেশিন লার্নিং ব্যবহার করে। এটা শুধু সাবমেরিনের আওয়াজ চিনতে পারে না, বরং বলে দিতে পারে সেটা কোন দেশের, এমনকি তার ক্লাস পর্যন্ত। এসব কিছু চীনের কন্ট্রোলে থাকে এবং প্রয়োজনে এটা যে কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করা সম্ভব। এখন প্রশ্ন হচ্ছে, এই আন্ডার ওয়াটার নেটওয়ার্কের কন্ট্রোল সেন্টার
বর্ডার কোথায়? আসলে এর কন্ট্রোল চীনের বিতর্কিত আর্টিফিশিয়াল আইল্যান্ডগুলোতে অবস্থিত। চীন সাউথ চায়না সিতে ছোট ছোট পাথর চরগুলোর উপর লাখ লাখ টন কনক্রিট ঢেলে সেগুলোকে মিলিটারি বেজে পরিণত করেছে, যেখানে এখন বড় বড় লঞ্চার পর্যন্ত বসানো আছে। এর মূল উদ্দেশ্য হলো সমুদ্রের সারফেস থেকে শুরু করে গভীরতা পর্যন্ত নজরদারি আর নিয়ন্ত্রণ বজায় রাখা। এই সিস্টেম চীনকে পুরো এলাকায় 360 ডিগ্রি স্ট্র্যাটেজিক ডোমিনেন্স দেয়। এটা চীনের জন্য বিশাল একটা সুবিধা, কারণ এর মাধ্যমে তারা সাউথ চায়না সিতে ঘটে যাওয়া যে কোনো কার্যকলাপ মুহূর্তের মধ্যে শনাক্ত করতে পারে। এই ছিল চীনের কিছু আন্ডার ওয়াটার প্রজেক্ট, যেগুলো পৃথিবীর শক্তির ভারসাম্যটাই বদলে দিতে পারে। আপনার মতে এই প্রজেক্টগুলোর মধ্যে কোনটা সবচেয়ে ভয়ঙ্কর লাগলো? কমেন্টস করে আপনার মতামত জানাতে ভুলবেন না। এই ছিল বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।